ক্লাস 9 এর ভূগোলের যে প্রথম অধ্যায়টা আছে গ্রহরূপে পৃথিবী, তোমাদের দেওয়া হয়েছে পেজ, ঠিক আছে? আর পেজ এখন দেখতে হবে না তোমাকে, ওকে? হ্যাঁ, আর কিছু করতে হবে না এখন, এখন শুধুমাত্র ক্লাসটা করো, ঠিক আছে? একটু খেয়াল করবা, কনসেপ্ট শুরু হচ্ছে কোথা থেকে সেটাকে মনোযোগ সহকারে বোঝো। হ্যাঁ, দেখো 2006 সালে, কেমন কি বললাম, 2006 সালে IAU কি বললাম, IAU 2006 সালে। এই IAUটা কে? একটা সংস্থা, একটা সংগঠন বলতে পারো, যারা মহাকাশ নিয়ে রিসার্চ করছে। মহাকাশের গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, গ্রহাণু এইসব নিয়ে যারা রিসার্চ করছে, সে রিসার্চ যারা করছে তাদেরকে বলা হলো সেই রকম একটা সংগঠন, সংস্থা হচ্ছে IAU। I দিয়েছে ইন্টারন্যাশনাল, A দিয়েছে অ্যাস্ট্রোনমিক্যাল, ইউ দিয়ে ইউনিয়ন। তাহলে কি কি বললাম বলো? ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। এরা কয়েকটা তথ্য দিল আমাদেরকে। তারা বলল সূর্য স্থির, বলল সূর্য স্থির, আর সূর্যের 13খানা গ্রহ আছে। কটা গ্রহ আছে মোট? 13খানা। এটা এরা পরীক্ষা করে বলল। তো 13খানা গ্রহকে এখন আঁকবো আমরা। দেখো 13খানা গ্রহের কক্ষপথ আছে। এই যে একটা গ্রহের কক্ষপথ, এইটা একটা গ্রহের কক্ষপথ, এটা একটা গ্রহের কক্ষপথ, এটা একটা গ্রহের কক্ষপথ। ওকে, কটা হলো? 4টা। 1 2 3 4, আবার 1 2 3 4, কটা হলো? 8টা। কটা বাকি আছে? 1 2 3 4 5, মোট কটা হলো? 13টা। আর তুমি বলবা এ বাবা স্যারের আইডিয়া কনসেপ্ট একদম কিছু নাই, দেখো কি করেছে, ডিসটেন্স গুলো দেখো কি হারে ডিসটেন্স করেছে, আর এইটিকে দেখো কি করেছে, চাপিয়ে দিয়েছে এর উপরে, তাই তো? কিছু তো কারণ আছে, कुछ तो है कारण, वो क्या है ধীরে ধীরে শুনি আমরা। বলছে সূর্যের সবচেয়ে কাছে যেটা গ্রহ আছে বুধ। বুধ সুইট গ্রহ। তুমি ভাবিও না ছোট আছে বলে ও কাছে আছে, না, দেখে মনে হবে ছোট, কিন্তু ভাববা না যে গ্রহগুলোর মধ্যে সবচেয়ে ছোট ও কাছে আছে। তাই এখান থেকে একটা প্রশ্ন আসবে যে সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহটার নাম কি? প্রশ্নটা আসবে, তার উত্তরটা বলো বুধ, ঠিক আছে? এবার বুধের পরে আছে শুক্র, ঠিক আছে? শুক্র, বুধের পরে শুক্র। তাহলে এখানে আমরা লিখে দিই, আগে বুধের নাম লিখে দিই, ঠিক আছে? এটাকে কি দিব? এটার নাম হচ্ছে বুধ, ওকে? এর নাম দিলাম শুক্র। জানো এর পরের গ্রহটার নাম? পৃথিবী না, পৃথিবী, ঠিক আছে? পৃথিবীটাকে একটু আমরা বড় করে রাখলাম, আমাদের তো তাই না, এমনি করে আঁকার কারণ আছে, এই যে চ্যাপ্টার না, উত্তর দক্ষিণ চ্যাপ্টার, তাই জন্য, হ্যাঁ তাই জন্য মাঝখান থেকে নিরক্ষর রেখা এঁকে দিলাম, আর উপর থেকে কি করলাম আমরা? সব অক্ষর রেখাগুলো দিয়ে দিলাম, ঠিক আছে? হলো। এইবার মূল মধ্য রেখা দিলাম, তারপরে দ্রাঘিমা রেখা, ওকে? পৃথিবী, থ্যাংক ইউ। এটাকে কি করলাম আমরা? পৃথিবী। আবার আসো উত্তর দিকে আসলে এখন পৃথিবী। তাহলে কি কি হলো? বুধ, শুক্র, পৃথিবী। এইবার এরপরে আছে কে? মঙ্গল। মঙ্গল, তাহলে নাম কি দিব আমরা? মঙ্গল। মঙ্গল। ভালো করে কনসেপ্টকে বুঝতে হবে
যেগুলো তোমাদেরকে এখন তোমরা বলে যাচ্ছ এগুলো কিছু না, এগুলো আগেকার পড়াশোনা। এবার আসবে আসল খেলা। বুধ সম্পর্কে একটা প্রশ্ন আসবে যে সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহটার নাম কি? সবচেয়ে নিকটে আছে না, কাছাকাছি আছে না, তাহলে বুধ হলো, তাই না? এইবার মন দিয়ে শুনবা, পৃথিবী থেকে সবচেয়ে কাছে কে আছে? মন দিয়ে শুনবা, দেখা যেটাকে যাচ্ছে সেটাই কাছে আছে। মঙ্গলকে দেখা যায় না শুক্রকে দেখা যায়? ভোরবেলা যখন আমরা আকাশে দেখি যে সূর্য তখনও ওঠেনি আর চাঁদ তখনও পুরোপুরি ডোবেনি, সেই মুহূর্তে আকাশে একখানা তারা আছে যাকে আমরা বলি শুকতারা। শুকতারা, শুকতারা আসলে সেটা শুক্র গ্রহ। ওটাকেই আবার সন্ধ্যার সময় আমরা দেখি। সন্ধ্যার সময় যখন আমরা দেখি আকাশে, তখন দেখি একটা তারা এনি টাইম থাকছে। ওটাকেই আমরা বলি সন্ধ্যা তারা বা ধ্রুব তারা। তাহলে শুক্র গ্রহের কতটি নাম আছে? সন্ধ্যা তারা, শুকতারা, ধ্রুব তারা। এইবার এই তারাগুলোর দিকে, তারাগুলোর নামটি আগে লিখে দিই আমরা, তাই না? ধ্রুব তারা আর সন্ধ্যা তারা কি একই? একদম। তাহলে কি কি? এই যে শুকতারা, আরে এত দেরি কেন? শুকতারা ভুলে গেছি না? শুকতারা, ধ্রুব তারা, আবার কি সন্ধ্যা তারা, এতগুলো নাম আছে। পৃথিবী থেকে এই গ্রহটাকে দেখা যায় খালি চোখে, খুব ছোট এবং মিটমিট 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 করতে থাকে, মিটমিট করে জ্বলে। সত্যি করে বলো তো, এরা কি জলে নিভে জলে নিভে জলে নিভে? না, সূর্যের না। দেখো তারাগুলো বা গ্রহগুলো, প্রথম তো হচ্ছে গ্রহগুলোর আলো নাই, এক নম্বর কথা। কার নিজস্ব আলো আছে? নক্ষত্র। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, নক্ষত্র কাকে বলে? যার নিজস্ব আলো আছে, যার নিজস্ব তাপ আছে, যে স্থির, সেই হচ্ছে নক্ষত্র। এটাই আমরা জানি। তো গ্রহ তো নক্ষত্র থেকে আলো পাচ্ছে, এর নিজস্ব আলো না, এক নম্বর কথা। দ্বিতীয় কথা, এখানে আমি একটু আগে বললাম যে নক্ষত্ররা স্থির, এটা তোমাদের ক্লাস 9 এর জন্য ঠিক আছে, বাট আমি লাস্টে ক্লাসের শেষে বা পরের দিন ক্লাসে আমি কিন্তু এটা বুঝাবো যে গ্রহ কেন, নক্ষত্র কেন, কেউ মহাকাশে কেউই স্থির নাই, সবাই ছুটছে, সূর্যও ছুটছে। কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এই সমস্ত কিছু গ্যালাক্সি বোঝানোর সময় আমি এটা বোঝাবো। এর পরের দিনে গ্যালাক্সি পার্টটা বোঝাবো, কেমন? তো আজকে আমরা আগে গ্রহগুলো সম্পর্কে, উপগ্রহ সম্পর্কে একটা ধারণা আগে তৈরি করে নিই। এবার কি হলো, দেখো এই শুক্র গ্রহ থেকে যে আলোটা আসে, সেটা কেন মনে হয় টিম 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 করছে, জল 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 করছে, নিভছে জ্বলছে, নিভছে জ্বলছে, কেন? ভালো করে বুঝবা। তো স্থির আলোটা সরাসরি আমাদের চোখে আসতে পারে, আমাদের চোখটা কি এক প্রকারের লেন্স বা দর্পণের কাজ করছে, আসছে আলোটা পড়ছে, সেখানে একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে, ওটাকে আমরা দেখতে পাচ্ছি। যখন আমরা দেখছি আলোটা আসছে, আলোটা যখন মহাকাশ থেকে আসছে, ওই মহাকাশে কোনো বায়ু নাই, কিন্তু পৃথিবীতে বায়ুমণ্ডল রয়েছে। ক্লাস 10-এ তোমরা ভৌত বিজ্ঞানের প্রথম অধ্যায়ে এবং সেকেন্ড ইউনিট টেস্ট ভূগোলে এই বায়ুমণ্ডল অধ্যায়টা পড়তে পারবে। সেই বায়ুর স্তর আছে পৃথিবীতে, ক্লিয়ার? এইবার ধরো এই যে আলোটা আসছে ওখান থেকে, আর এরা হচ্ছে কি বায়ু, ঠিক আছে? এই যে বায়ু, এখানে বায়ু চলছে, এই যখন এসে ধাক্কা লাগছে আর বায়ু চলছে এর মধ্যে দিয়ে, এই বায়ুর স্তরকে, বায়ুর চাদরকে ভেদ করে সে যখন আসছে আমাদের চোখে পড়ছে, তখন আলোটা কেঁপে যাচ্ছে। বায়ু থাকার কারণে কি হলো, আলোটা কেঁপে গেল। এই যে কেঁপে গেল, আমাদের মনে হলো টিম 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 করে জ্বলছে। তো তোমার যে কোশ্চেন আছে যে আকাশের নক্ষত্ররা, রাতের নক্ষত্ররা মিটমিট করে জ্বলে কেন, তোমাকে বলতে হবে বাস্তবে এরা মিটমিট করে জ্বলে না। সেটা শুক্র গ্রহের আলো বলো আর অন্য নক্ষত্রগুলো যেগুলো খালি চোখে দেখা যায় আর কি রাত্রের আকাশে, সেগুলো মিটমিট করে জ্বলে না, ওরা স্থিরভাবেই জ্বলে, ওদের আলোটা স্থির। সেই আলোটা যখন আমাদের কাছে আসে, আমাদের চোখে এসে পড়ে, তার আগে তারা পৃথিবীর বায়ুমণ্ডলকে ভেদ করে দিয়ে আসে।
ওই বায়ুমণ্ডলে ভেদ করতে আসার সময় বায়ুমণ্ডলের কারণে সেটা কেঁপে যায় আলোটা, ওই আলোটা কেঁপে যায় বলে আমাদের মনে হয় সেটা মিটমিট করে জ্বলছে, আমাদের মনে হয়, বাস্তবে সেটা হয় না। ক্লিয়ার আছে কনসেপ্ট? হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি কোশ্চেন পেলাম? নিকটতম গ্রহের নাম কি? আচ্ছা, নক্ষত্রের কি কি বৈশিষ্ট্য সেটা পেলাম। নক্ষত্রের বৈশিষ্ট্য কি কি আছে? সে স্থির, তার নিজস্ব আলো আছে, নিজস্ব তাপ আছে, তার অনেক গ্রহ আছে, ঠিক আছে। এইবার আমরা এখান থেকে ডেপথ থেকে কি জানলাম যে সূর্য কিন্তু বাস্তবে স্থির না, কেউই স্থির নাই, সব ঘুরছে। এটা আমরা পরে এগুলো আপডেট করব, ঠিক আছে। নিকটতম গ্রহ বুধ হলো। এবার বুধের কোনো উপগ্রহ নেই, কি নেই? কোনো উপগ্রহ নেই, ওর একদম জিরো, কোনো উপগ্রহ নাই, বাচ্চা বাচ্চা কাচ্চা কেউ নাই ওর। এরপরে আসলো শুক্র গ্রহ, খুব কিউট গ্রহ, বুঝলে, একদম সীতা মায়ের মতো, নাম স আর শুক্র স, সয় সা, ঠিক আছে, একদম কিউট ওরই মতো, ঠিক আছে। আমরা যে পার্টি হবে বাইরে গিয়ে, কি ব্যাপার, তো প্রশংসা, সবাই মিলে পার্টি করবা কিন্তু, হ্যাঁ ওর কাছ থেকে, ঠিক আছে। তো এবার শুক্র গ্রহ, আমি কিন্তু মাঝে মাঝে মিথ্যে বলি। এরপরে কি আছে? পৃথিবী। বাবু, পৃথিবীর কিন্তু একখানা টিকটিকি আছে। পৃথিবীর একখানা টিকটিকি আছে, ও টিকটিকির দিকে দেখছে, পাগল। ইন্দ্র, পৃথিবীর টিকটিকিটার নাম কি? চাঁদ। একখানাই আছে, কাঁচা। চাঁদ। তো পৃথিবীর একখানা টিকটিকির নাম হচ্ছে চাঁদ। চাঁদ। কি নাম? চাঁদ। চাঁদ। কি? চাঁদ, চাঁদ, চাঁদ আছে, চাঁদ। এর নাম দিলাম আমরা চাঁদ। চাঁদ। হ্যাঁ, চন্দ্রিমা, বড় কিউট গো। তাকে নিয়ে কত কবিতা লিখেছে। চন্দ্রিমা, চাঁদ, জ্যোৎস্নায় ভরে যায় মন, তোমার মন ভরছে জ্যোৎস্নায়। তো চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। কি বললাম? বাস্তব উপগ্রহটার নাম কি তাহলে? চাঁদ। প্রাকৃতিক উপগ্রহের নাম কি তাহলে? চাঁদ। কৃত্রিম উপগ্রহের নাম কি তাহলে? চাঁদ। মারো থাপ্পড়। কৃত্রিম কাকে বলে? বানানো, বানানো। আরে বাবা, আচ্ছা, উপগ্রহ কাকে বলে সেটা আগে বুঝি আমরা। পৃথিবীর চারদিকে না 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 না, পৃথিবীর চারদিকে না, যে কোনো গ্রহের চারদিকে যারা ঘুরে। হ্যাঁ, উপগ্রহ মানে যে শুধুমাত্র চাঁদটা না, আরো যে গ্রহগুলো থাকবে তাদের উপগ্রহ আছে। উপগ্রহ মানেই হলো গিয়ে যারা গ্রহের চারিদিকে ঘোরে। তো কে কার চারিদিকে ঘোরে, তো তুমি নিজেকে ধরে নিবা যে কি গ্রহ, আর ও হচ্ছে উপগ্রহ। অথবা তুমি হচ্ছে কি গ্রহ, তো কেউ আছে নক্ষত্র, গোল 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 করে ঘুরছে, অথবা তোমার চারদিকে ঘুরছে, মানে ব্যাপারই আলাদা, বুঝলে না? হ্যাঁ, সমাজ গিয়া না, এমনি করে। ঠিক আছে। ইন্দ্র কোথাও ঘুরছে নাকি? কি লজ্জা, তুমি কারো চাঁদ না। তো কৃত্রিম উপগ্রহ কাকে বলে? আমরা মেশিন তৈরি করে দিয়েছি, বুঝলা, মেশিন, অনেকগুলো মেশিন তৈরি করে দিয়ে পাঠিয়ে দিয়েছি পৃথিবী থেকে, পৃথিবীর বাইরে বিভিন্ন দূরত্বে পাঠিয়ে দিয়েছি, শোনা, বিভিন্ন দূরত্বে পাঠিয়ে দিয়েছি। দেখবা দাঁড়াও, এই ধরো পৃথিবীর বাইরে, একদম বাইরে গেছে কিছুটা, এই যে স্টার চিহ্ন দিলাম, অনেক কাছাকাছি আছে, আরেকটু দূরে দিয়ে দিলাম, একটু কাছে দিলাম, ঠিক আছে, বিভিন্ন চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এরকম। এরাও কি হচ্ছে পৃথিবীর চারদিকে ঘুরছে, কেউ পুরোটা চারদিকে ঘুরছে, কেউ অল্প এতটা দূরত্ব যাচ্ছে, এতটা দূরত্ব যাচ্ছে, কেউ এতটা দূরত্ব যাচ্ছে, এতটা দূর। সেইখানে না, তোমরা ক্লাস 10-এ ভূগোলে পড়তে পারবা এটা, যে শক্তিশালী র্যাডার লাইট দিয়ে সেখান থেকে ছবি তোলা হচ্ছে বারবার পৃথিবীতে কোথায় মেঘের পরিমাণ কেমন আছে, বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা কোথায় আছে, সমুদ্রে বা সে নদীতে জোয়ার ভাটা কিরকম কি হচ্ছে, এই সমস্ত, বা কোথায় বায়ুর চাপ তৈরি হচ্ছে, বায়ুর চাপ কম হচ্ছে, বেশি হচ্ছে, ইত্যাদি যে কোনো বিষয়। আমরা বলি না যে স্যাটেলাইট থেকে দেখাচ্ছে, এই যে স্যাটেলাইট, এই যে কৃত্রিম উপগ্রহ, এরাও পৃথিবীর চারদিকে ঘুরছে, কিন্তু সেটা কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে, বাস্তবিক না, বাস্তবে একটা চাঁদ। কৃত্রিম উপগ্রহ বহু আছে, সে আমরা ধীরে ধীরে জানতে পারবো। গেল কথা। মঙ্গলের আবার দুটো টিকটিকি, চ্যাংরা প্যাংরা। তোমরা কি ভাবলা? হ্যাঁ, দুটা বয়ফ্রেন্ড, কিন্তু মঙ্গল পুরুষ, তার দুটা বউ, বুঝলে?
এই যে দেখো দেখো 1 2 এই যে দিলাম একটা স্টার, না দাঁড়াও স্টার চিহ্নটা অন্য কালার দিয়ে দিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ওয়েট, দেখো এই যে একটা দিলাম স্টার, একটা দিলাম স্টার, এর এইভাবে করে ঘুরছে। একটা নাম হচ্ছে ডাইমস আর একটা নাম হচ্ছে ফাইবস। তাহলে একটা নাম দিলাম ডাইমস আর একটা নাম ফাইবস, বলতে পারে ফোবস। ফোবস, ফোবস, ক্লিয়ার? ডাইমস আর ফোবস, তুমি বলতে পারো ডমস ফোবস, তুমি বলতে পারো ডাইমস ফাইবস। समझ गया? তাহলে কার মঙ্গলের কটা উপগ্রহ? কি নাম? ডাইমস আর ফোবস। বলো বলো ডাইমস ফোবস। হলো, এই হলো 4টা গ্রহ সম্পর্কে, তাদের উপগ্রহ সম্পর্কে। তাহলে বুধের কোনো উপগ্রহ নাই, শুক্রের কোনো উপগ্রহ নাই, পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ, আর মঙ্গলের দুটো উপগ্রহ আছে। ক্লিয়ার আছে কনসেপ্ট? এরপরে যে গ্রহটা সেটা সবচেয়ে বড় সৌরমণ্ডল। সৌরমণ্ডল বা সৌর পরিবার বা সৌর জগৎ, শব্দের মন দিয়ে শুনবা। সৌর পরিবার বা সৌর জগৎ যে বলা হচ্ছে, এদের কেন্দ্রে প্রধান সদস্য সে হচ্ছে সূর্য। সূর্য থেকে তো সৌর আসলো, তো সূর্যকে কেন্দ্র করে যে গ্রহ তাদের উপগ্রহ নিয়ে বিশাল পরিবার, টোটাল পরিবারটাকে বলছে সৌর পরিবার বা সৌর জগৎ। ক্লিয়ার আছে কনসেপ্ট? সৌর জগৎ, সৌর পরিবার, ক্লিয়ার আছে? হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে কি সৌর জগৎ। তো সৌর জগতের বা সূর্যের পরিবারের মধ্যে সবথেকে বড় কুমিরটা, এই দিকটা এটা টিকটিকি, ওটা কুমির, সবচেয়ে বড়। কি নাম? বৃহস্পতি। বৃহস্পতি। ইয়া। বৃহস্পতি বিশাল গ্রহ, বলতে পারো দানব গ্রহ। দানব, বিশাল পাওয়ারফুল, অনেক বড় বৃহস্পতি। তাহলে এর নাম কি দিলাম? বলো। বৃহস্পতি হলো। বৃহস্পতির অনেক উপগ্রহ আছে, সেটা তেমন অত বেশি ইম্পর্টেন্ট নয়। শুধু আমরা দেখবো একটা জিনিস, যে সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা কত আছে। কখনো কমে, কখনো বাড়ে। পরের অধ্যায়গুলোতে আমরা সেটা জানতে পারি যে কখনো কমছে, কখনো বাড়ছে, কিন্তু গড়ে কি বলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ পৃথিবী আসছে, হ্যাঁ একদম। সূর্য যদি মিডিলে থাকে তো পৃথিবী ওকে একদম যে গোল পথে ঘুরছে তা নয়, কিন্তু উপবৃত্তাকার পথে ঘুরছে এইরকম। তাহলে মডেলটা কিরকম আসছে বুঝতে পারছো? এটা এতটা চলে গেল, কাছে চলে আসছে, ঠিক আছে? হ্যাঁ, গ্রীষ্মকাল, শীতকাল, কেমন ভাবে ঋতুগুলো পরিবর্তন হচ্ছে এটাও পাবা তোমরা পরবর্তী অধ্যায়ে। কেমন? তো ভালো করে একবার বুঝো যে আমরা দেখি সূর্য থেকে পৃথিবীর যে দূরত্বটা আছে, এই যে ডিসটেন্সটা, এটাকে না অতিরিক্ত বেশি বলবো না কম বলবো, আমরা গড়ে একটা বের করবো। কিসে বের করবো? গড়। তো গড় দূরত্ব সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় কথাটা লিখতেই হবে 15 কিলোমিটার। বাহ, আমি কিমি লিখবো, কি দিয়ে কিলো, মি দিয়ে মিটার না। আচ্ছা, কান আর কানকো কি একই হয়? কান আর কানকো, মাছের ক্ষেত্রে ওটা কানকো, কি জানি, জেনে আসবে। মাছকে কি জিজ্ঞাসা করলো, মাছ তোমার কানকো কোনটা? হ্যাঁ, না আমি জানি না গো। ইন্দ্র জানে? জানো না? আহারে, এসে কিছু জানো, তুমি তো জানো নিশ্চয়। গভীর জলের ফিশ। ওকে আদর করছে,
স্যার বলেন স্যার কার কোথায় গেই না স্যার বলেন তারপরটা জানতে চাও? স্যার কার কোথায় স্যার বলেন বৃহস্পতি দানব গ্রহ বলা হয়, বিশাল বড়। এরপরে কি আছে? শনি। শনি শনায় নমঃ। কি বললেন স্যার শনি, এই দেখো শনি, সেও বড় কিন্তু বৃহস্পতি থেকে বড় না। হ্যাঁ কিন্তু শনি গ্রহটা এমনই গ্রহ যে তার চারপাশে প্রচুর মহাজাগতিক বলো পদার্থ। বলো আগে মহাজাগতিক পদার্থ। মহাজাগতিক কোনটা? আমাদের পৃথিবীর মধ্যে যেটা আছে সেটা জাগতিক। যদি চুল পড়েছে তো আমাদের পৃথিবীতে যা আছে, মানে আমাদের জগতে যা আছে সেই সব বস্তুগুলোকে আমরা বলি জাগতিক বস্তু। কি বলি? জাগতিক বস্তু। আমাদের পৃথিবীর বাইরে যা মহাকাশে যা কিছু আছে তা কিছুকে বলি আমরা মহাজাগতিক বস্তু। ক্লিয়ার? তো বিভিন্ন মহাজাগতিক বস্তু, যেমন ধরো প্রচুর পরিমাণে গ্যাস, শিলাখণ্ড, ধূলিকণা, এই সমস্ত কিছু চারিদিকে ঘুরছে। কার চারিদিকে ঘুরছে? শনি গ্রহটার চারিদিকে গোল 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 করে ঘুরছে, একদম বেল্টের মতো। যে বেল্ট, ঠিক আছে, বেল্টের মতো। তো তো বেল্টকে বলা হয় বলয়। কি বলে? বলয়। স্যার বেলকে বলা হয়। হ্যাঁ, গোল করে পেঁচিয়ে থাকে তো তাই বলের মতো, তাই বলয়। বুঝছ কি না? তো স্যার সঙ্গে 7টা বলা আছে না? দেখছি কটা আছে, দরকার থাকলে বলবো, না হলে বলবো না। ছটায় থাক। তোমার কি, তোমার কটা দরকার সেটা বলো। মন করে কি বল। এই যে দেখো শনি, এই শনির আবার কটা ভালো, মানে একটা কি আছে, বিশাল বড় বলয়ের মতো দেখতে লাগে। দূর থেকে তুমি দূরবীন দিয়ে দেখবা, দেখবা, বা কৃত্রিম উপগ্রহ থেকে ছবি এসছে, বলয় চারদিকে যেন ঘুরছে। ঠিক আছে? তো সেটা ঘুরছে যখন, তার মডেলটা কি রকম হবে? এইরকম ভাবে। ঠিক আছে? গোল করে ওকে কভার করে ঘুরছে। ওকে? আর সেখানে কি আছে? সব বিভিন্ন ধরনের পদার্থগুলো এইভাবে গোল করে ঘুরছে। এটাকে বলছে শনির বলয়। ঠিক আছে? শনিরও কিন্তু প্রচুর উপগ্রহ আছে, প্রচুর, অনেক উপগ্রহ আছে। ঠিক আছে? তো এটার নাম দিলাম বৃহস্পতি, তো এটার নাম দিব শনি। হলো শনি, হলো। তাহলে শনির কি আছে? শনির বলয় আছে। এই ক্ষেত্রে একটা জিনিস তোমার খুব প্রশ্ন আসবে যে শনির একটি উপগ্রহের নাম বলো, বা তোমাকে নাম দিয়ে দিবে, বলবে বলো তো এইটির মধ্যে শনির উপগ্রহ কোনটা? শনির একখানা খুব গুরুত্বপূর্ণ টিকটিকি আছে, জানা হচ্ছে টাইটান। কি নাম আছে? টাইটান আছে তার, টাইটান। এই যে দেখো, ওটাকে আমি একটু আলাদা কালার দিয়ে দিলাম। স্যার হ্যাঁ বলো স্যার। এর শনিটা মেন আছে। শৈলে শৈলে বের করবো, ওটা করবে শৈলে। স্যার আমরা দেখেছি বৃহস্পতি গ্রহ। স্যার না বৃহস্পতি গ্রহ টেলিস্কোপে। আসলে নাকি? হ্যাঁ টেলিস্কোপে। অরিজিনালি? হ্যাঁ টেলিস্কোপে। টেলিস্কোপে কোন কালার? বলছি প্লাস্টিকের দেখে নিও। আচ্ছা, বিষয় হলো যে কোথায় লিখেছো এটা? স্কুলে? হোস্টেলে। আচ্ছা নাকি? টেলিস্কোপ আছে। না না এসেছিল একবার। বলছিলাম যে কত দাম জিজ্ঞাসা করতে হবে একটু। এখানে কম দামে মেলা টেলাতে পাওয়া যায় না? চারিদিকে পাওয়া যায় না, সব তো পাওয়া যায়। দেখলে বা দূরবীন দেখেছি যে আমি বিক্রি হয়, ওগুলা দেখলে হবে না? হবে না? হ্যাঁ, তার থেকে বড় ডবল ডবল ডবল। 6 এ গেছিলাম আমরা। বলছিলাম যে ওই একটু দামটা জিজ্ঞাসা করে আসো। 150-200 টাকা লাগবে, কত লাগবে? এত দাম নেওয়ার কি আছে? চালাপাড়া দেখবে একটু, মহাকাশ দেখতে কিছু দিন রাত পার হয়ে যাবে না, দিনের বেলা দেখতে টাকাই হবে। কেন নিতে? ফিরে থেকে যে দিত। না, আমি আমার কাছে রাখবো, আমি যেখানে যাবো সেখানে দূরবীন লাগিয়ে দেবো। না, রাস্তায় চলতে গিয়েছে যাদেরকে দেখি তাদেরকে দেখার ইচ্ছা করে না, আমার যা কিছু দেখি তা দেখার ইচ্ছা করে না। তো আমি সবসময় ওদিকে উপর দিকে থাকবো, উড়ে গেছি আমি। ঠিক আছে, বুঝছি না? নেক্সট আছে। তাহলে এর নাম কি দিব আমরা এখন? টাইটান। কি নাম দেব শোনা? টাইটান। টাইটান। কার্গো, কার উপগ্রহ? শনি উপগ্রহ। হলো? আচ্ছা, এরপরে কি আছে? ইউরেনাস।
এরপরে কি আছে এটাও বেশ বড় তারপরে ঠিক আছে এদের অনেক উপগ্রহ আছে বুঝলা এদের কি আছে অনেক উপগ্রহ আছে তাহলে এর নাম দিলাম রাধে 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 ইউরেনাস স্যার কি বলছে কেন বলছে স্যার আরে ওটা মেসেজ আছে ইউরেনাস এটা নেপচুন জানিটা ইউরেনাস বুঝছিস না তাহলে কি কি বললাম আমরা বলো তো আমার সাথে সাথে বলবা বুধ শুক্র নেপচুন কে হবে নেপচুন ছেলেটির মধ্যে বলো চুন 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 নেপচুন নিপুদা নিপুদা থেকে নিপুদা নেপোলিয়ন বোনাপার্ট যদি নেপোদা হয় আমাদের তাহলে তুমি কি হবে নিপুদা হলো এইবার মন দিয়ে শুনবা যেটা বলতে যাচ্ছি ওয়াও ওয়াও টাইপের এই যে দেখছো তোমরা প্রথম আটটা গ্রহ আছে না এই যে আটটা গ্রহ এরা আকারে বিশাল বড় তুলনামূলকভাবে এরা আকারে বিশাল বড় এই যে দেখো এইখান থেকে শুরু করে সোজা এখানে অবধি এরা আকারে কি বিশাল বড় খুব বড় এরা খুবই বড় বুঝলা শুধু বড়ই না রে বাবা আরো একটা ব্যাপার আছে এদের কিন্তু উপগ্রহ আছে হ্যাঁ তুমি এখন বলবা কই বুধের আর শুক্র তো নয় দাদা নাই কিন্তু আকারে বড় তাই জন্য করা হয়েছে তাহলে বড় আছে এরা আকারে আবার এদের উপগ্রহ আছে ঠিক আছে হলো 3 নম্বর যে কথা সেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় এদের দেখছো নিজস্ব একটা করে কক্ষপথ আছে না শোনা হ্যাঁ তো এই কক্ষপথ ধরো এই হলো সূর্য ওকে এটা হলো পৃথিবী ওকে তো এই সূর্য এই পৃথিবীটা এইভাবে করে গোল গোল করে ঘুরছে ঠিক আছে এর একটা নির্দিষ্ট কক্ষপথ ও যখন এখানে আছে তো এইভাবে করে ঘুরবে ওকে আর এইটা হচ্ছে মহাজাগতিক বস্তু ছিটকে 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 এর পথে আসতে চেয়েছে এর এতটাই ক্ষমতা পৃথিবীর বা বুধের বা ইউরেনাস নেপচুন যেটাই বলে এই আটটার মধ্যে প্রত্যেকটার এত ক্ষমতা না আপনি সাইড করে দেবে ছিটকে দেবে সাইড সোজা রাস্তায় আসলে চেপে দেবো একবারে সাইড সঙ্গে সঙ্গে তার মানে কোনো মহাজাগতিক বস্তু যদি এই গ্রহগুলোর কক্ষপথে চলে আসে তাহলে এরা নিজের ক্ষমতায় সেটাকে সরিয়ে দিতে পারে সরিয়ে দিয়ে নিজের যে চলার পথ সেটা সমান রাখে ঠিক আছে বোঝা যাচ্ছে তাহলে কি হলো মহাজাগতিক বস্তু তাদের কক্ষপথে চলে আসলে তারা নিজের ক্ষমতায় আপনা আপনি ভাবে তারা কি করে সেগুলোকে সরিয়ে ফেলে তাহলে বলতে পারি আমরা মহাজাগতিক বস্তুকে কি হয় সরিয়ে দিতে পারে আপনা আপনি ভাবে এরা সরিয়ে দেয় হলো সরিয়ে দিতে পারে তাই এগুলোকে বলা হয় কুলীন গ্রহ তো কুলীন কথাটা কোথা থেকে আসলো মন দিয়ে শুনবা তোমাদের সেন বংশ পড়ানো হয়েছে আগে ছোটতে পড়েছো তোমরা সেন বংশের ইতিহাসে পাল যুগের পরে সেন যুগ আছে তারপরে তোমার মুঘল যুগ শুরু হয়ে যায় মুঘল না তারপরে তোমার সুলতানি যুগ শুরু হয়ে যায় তারপরে অনেক পরে মুঘল যুগ আছে তো সেই সেন যুগের সেন রাজা বল্লাল সেন তিনি কৌলিন্য প্রথা চালু করেছিলেন কৌলিন্য প্রথাটা কি জন্মগতভাবে কে উঁচু ঘরে জন্মগ্রহণ করেছে উঁচু সমাজে জন্মগ্রহণ করেছে তারা অতিরিক্ত সম্মানের যোগ্য হবে যেমন ব্রাহ্মণ বা ক্ষত্রিয় বা বৈশ্য যারা তারা একটু বেশি সম্মান পাবে সমাজে এই প্রথা জন্মগত সম্মান লাভের যে একটা প্রথা এটা চালু করেছিলেন বল্লাল সেন নাম দিয়েছিলেন কৌলিন্য প্রথা অর্থাৎ সমাজে যারা কুলীন ব্যক্তি তারা সম্মানের যোগ্য হবে তো কুলীন মানে হচ্ছে একটু উঁচু পর্যায়ে বা উঁচু মর্যাদা সম্পন্ন যারা তাহলে এই প্রথম যে 8টা গ্রহ বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এই 8টা গ্রহ কি এরা তুলনামূলকভাবে বড় এদের উপগ্রহ আছে আর মহাজাগতিক কোনো বস্তু যদি এদের কক্ষপথে প্রবেশ করে তাহলে এরা নিজের ক্ষমতায় সেটাকে কি করে দূরে সরিয়ে দেয় ঠিক আছে এই ক্ষমতা থাকার কারণে এদের কি নাম দেওয়া হয়েছে এদের নাম দেওয়া হয়েছে কুলীন গ্রহ কুলীন গ্রহ
কুলীন গ্রহের অপোজিট তাহলে কারা? 8 যদি এদিকে থেকে 5 এদিকে আছে, তাই জন্য আমি আলাদা করে এদেরকে ডিসটেন্স তৈরি করে রেখে দিয়েছি। আমি এইভাবে করে একটা দিয়ে দিলাম, ব্র্যাকেট করে দিলাম। ঠিক আছে, এই 8টার সম্পর্কে একদিকে কথা বললাম, 5টার সম্পর্কে একদিকে। যারা সমাজ থেকে ছিটকে গেছে, যারা সমাজ থেকে দূরে সরে গেছে, সমাজে সঠিক সম্মান পায় না, তাদেরকে আমরা কি বলি? ছোট মানুষ। আরো কাঁচা বাংলায় আক্ষরিক মানে অপমানজনক শব্দে বলি আমরা ছোট লোক। বড় লোক, ছোট লোক। তো যারা ছোট সমাজ, অন্ধজ গোষ্ঠীর, এইরকম আবার দেখবো অনেক মানুষ আছে খুব লম্বা চওড়া বিশাল চেহারা টেহারা বিশাল, একে তো আমরা কিছু বলি না, কিন্তু যে খুবই ছোট্ট, বয়স অনেক বেশি কিন্তু খুব বেটে, তখন আমরা কি বলি ওকে? কি বলি? ভুটকা। মনে পড়ে গেছে? ভুটকা, কে বলে ভুটকি। কিন্তু অ্যাকচুয়াল ওকে ভালো শব্দে কি ব্যবহার করা হয়? বলা হয় বামন। কি বলা হয়? বামন। তো এদের এত কিছু আছে, এর ঠিক অপোজিট গুলো এদের নাই নাই। মানে কি? এরা তুলনামূলকভাবে বড়, তো এরা হবে ছোট। এদের উপগ্রহ আছে, এদের কোনো উপগ্রহ নাই। এরা নিজের কক্ষপথ ধরেই চলে। কেউ এদিকে দেখো, মন দিয়ে শোনো, এরা নিজের কক্ষপথ ধরেই চলবে, এরা অন্য কারো কক্ষপথে ঢুকে যাবে না হ্যান্ডে। ঠিক আছে, আবার এদের কক্ষপথে কেউ ঢুকে যেতে গেলে কাউকে ঢুকতে দেবে না, শরীরে ছিটকে দেবে, ভাগ থেকে আমার রাস্তা থেকে, এতটা ক্ষমতা। কিন্তু এরা কি জানো তো? লুলুয়া। এরা নিজের কক্ষপথ আছিস তো, থাক বাবা, এখানেই থাক তুই, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এই দিক দিয়ে চলতে 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 এই দিকে ঢুকে যাচ্ছে, এই দিক দিয়ে চলতে কোন দিকে বাইরে গেছে, এই বলছে না না আমার রাস্তা তো আলাদা, এমনি বাইরে হচ্ছে ঢুকছে, বাইরে হচ্ছে ঢুকছে। আবার এদের পক্ষপথে কেউ যদি ঢুকে যায় না, এরা গিয়ে ধাক্কা লেগে গেল, ভাই আমাকে মারলো, কেন মারলো, এ বাইরেও করতে পারবে না কিছু, এই প্রবলেম চলতে থাকে। তাই এদেরকে বলছে ললুয়া গ্রহ। লিখবা না, প্রশ্ন আসবে না। একে বলে বামন গ্রহ। এদেরকে কি বলবো? বামন গ্রহ। পাঁচটাকে একত্রে বলা হলো বামন গ্রহ। বামন গ্রহ, তাই না? এই বামন গ্রহ কোনগুলো? যাদের সংখ্যা কি হবে? কুলীন গ্রহের সংখ্যা কি? এরা আকারে বড়। আর বামন গ্রহের সংখ্যা কি? এরা আকারে ছোট। কুলীন গ্রহের আরেকটা সংখ্যা, আরেকটা বৈশিষ্ট্য আছে, এদের উপগ্রহ আছে, বামন গ্রহে কোনো উপগ্রহ নাই। 3 নম্বর কি বলতে পারো? মহাজাগতিক বস্তু যদি এদের কক্ষপথে প্রবেশ করে, তাহলে এরা তাকে সরিয়ে দিতে পারে? এরা সরাতে পারে না। এরা নিজের কক্ষপথ ধরেই চলে, লিখতে পারে এটা, কিন্তু কখনো কারো অন্য কোনো গ্রহের কক্ষপথে চলে যায় না, এরা অন্য যে কারো কক্ষপথে গিয়ে ঢুকে যায়। ঠিক আছে, তাই এদেরকে বামন গ্রহ। আচ্ছা, এখন যদি বলে কুলীন গ্রহ কটা আছে? 8টা। যেমন বুধ, শুক্র, হলো। বামন গ্রহ কি কি আছে? 5টা। কি কি? প্লুটো, প্লুটো না, প্লুটো। এখানে লিখি আমরা, ঠিক আছে, নামকরণগুলো উপর দিকে রাখি। প্লুটো। আবার কি বলে? ভলক্যান। ভলক্যান আরো আছে, কিন্তু কি বলতো, এগুলোকে না কখনো পরীক্ষা করে বলছে এরা সবাই গ্রহ, কারণ বলছে না না এরা গ্রহ নয়, গ্রহাণু। আবার বলছে এরা গ্রহ না, এরা সম্ভবত নেপচুনেরই উপগ্রহ আছে বুঝি। আবার কখনো বলছে না না এরা যেটা আছে ভলক্যান টলক্যান, এরা প্লুটোর হচ্ছে গিয়ে কি উপগ্রহ বুঝি। ধরা যাচ্ছে না, কেন ধরা যাচ্ছে না? না এদিক ওদিকে সরে যেতে, তার থেকে বড় কথা হচ্ছে মানুষ এদিক ওদিক যেতে পারছে না তো। মানুষের ক্ষমতা কতটুকু আছে সেটা দেখো, ভালো করে খেয়াল করবা। আমরা আছি এখানে পৃথিবীতে, ক্লিয়ার? পৃথিবী থেকে চাঁদেই আমরা 17 বার করে দৌড়াচ্ছি, তারপরে ভয় থেকে যাচ্ছে আমাদের যেতে পারবে তো কৃত্রিম উপগ্রহটা, রকেটটা কি পৌঁছাতে পারবে তো, ক্র্যাশ হয়ে যাবে না তো। চাঁদে যাওয়ার জন্য আমরা উতলা হয়ে যাচ্ছি, চাঁদে এতবার গিয়েছে পৃথিবী থেকে মহাকাশযান, তারপরেও আমাদের রিস্ক হচ্ছে পৌঁছাতে পারবে তো, পৌঁছাতে পারবে তো। সত্যি কখনো পৌঁছাতে পারছে, কখনো পৌঁছাতে পারছে, মানে এখনো ব্যালেন্স করে উঠতে পারেনি।
তো পৃথিবী থেকে চাঁদ যে দূরত্বটা বাবু, এই দূরত্বটা কতটুকু আছে? এই যে দূরত্বটা, এই দূরত্বটা কতটা আছে জানো? মাত্র 3,84,000 লিখতে ধ্বংস লিখছি 3,84,000 লক্ষ টাকা কোটি চলে গেল কিমি। 3,84,000 কিমি। আমরা পৃথিবী থেকে 3,84,000 কিমি যেতে পারি না। তো মন দিয়ে শুনবা, সূর্য থেকে আমরা 15 কোটি কিলোমিটার দূরত্বে আছি। সূর্য থেকে নেপচুনের দূরত্ব হচ্ছে, এই যে নেপচুন, সূর্য থেকে নেপচুনের দূরত্ব, এতটা দূরত্ব হচ্ছে 449 কিমি, মানে কোটি কিমি। কোটি কিমি। ভালো করে খেয়াল করে দেখবা, আমরা 3 লক্ষ কিলোমিটার পার করতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে, যেতে পারবো কি পারবো না। তো 449 কোটি কিলোমিটার দূরে যাওয়ার স্বপ্ন আমরা দেখতে পারি না। উচিত নয়, অনুচিত, অত্যন্ত অনুচিত। আমরা 1 কোটি দূরে থাক, তুমি দেখো 3 লক্ষের কথা বলছে, 30 লক্ষ না, 50 লক্ষও না, 100 লক্ষ মানে 1 কোটিরও কথা না। সেখানে 449 কোটি কিলোমিটার দূরে যাওয়ার কথা ভাবি না। এটা তো নেপচুন, তাহলে প্লুটো আর কত আছে দূরে ভাবো, ভলকান কত দূরে আছে ভাবো, তারপর যে কত কত দূরে আছে, আরো কতটি যে গ্রহ আছে না সূর্যের, কি জানি বাবা। আমরা অল্প জলের মাছ, আমরাও তো যেতে পারবো না বাবা। কেউ যদি থাকে ইনস্টাগ্রামে যারা আর কি হিরো হিরোইন আর কি, এরা যদি পারে তো যেতে পারে, কারণ এরা ভাই গভীর জলের মাছ। ইনস্টাগ্রাম না, আমরা সাধারণ গ্রামে থাকি, ওরা ইনস্টাগ্রামে থাকে। সেটা গ্রাম না গ্রাম না গ্রাম, আমি গ্রামের মানুষ না, আমি গ্রামের মানুষ তো, আমি গ্রাম। আমার দিকে দুটো বসে গেছে, তোমার দিকে দুটা বসেছে? আমি পাশে আর দু চালাস না, আমি চালাতে পারি না, আমি চালা দিছি না, যেটা বাড়ি চালাতে পারে সেটা ওই চালাতে না স্যার, আমি সত্যি না পারি না বাবা। না। নেক্সট বলো, এইখানে আমরা দেখলো, ভালো করে মন দিয়ে শোনো, পুলিন গ্রহের সংজ্ঞা পড়লাম, বামন গ্রহের সংজ্ঞা এটির অপোজিট। তো এখান থেকে আরেকটা কোশ্চেন তৈরি হচ্ছে, যে বলতে পারে তাকে চকলেট খাওয়াবো না, যাও বলো তাকে, বলো। এখান থেকে একটা পার্থক্য তৈরি হলো। হ্যাঁ, কুলিন গ্রহ আর বামন গ্রহের মধ্যে পার্থক্য আবার মুখস্থ করবে আলাদা করে, গাধা কথাটা। না তাহলে কি বলবে, প্রথম পার্থক্যটা কি বলবা? কুলিন গ্রহগুলো আকারে খুবই বড় বড়, আর এগুলো আকারে খুবই ছোট। তাহলে এটার বিষয়টা কি হবে? বিষয়টা জানো তো, স্ট্রাকচার তৈরি করতে হয়, বিষয় লিখতে হয়, পার্থক্যের ক্ষেত্রে বিষয়টা কি হবে? আকার। হয়ে গেল গল্প শেষ। আকার, এ বড় ছোট। এবার উপগ্রহ, তাহলে এটা কি হবে? উপগ্রহ সংখ্যা। এদের উপগ্রহ আছে, ওদের উপগ্রহ নেই। মহাজাগতিক বস্তু, পয়েন্ট করে দিলে। এবার 3 নম্বরটা কি হলো? মহাজাগতিক বস্তু যদি এদের কক্ষপথে প্রবেশ করে, বলবা না যে এর মধ্যে ঢুকে গেল, এদের কক্ষপথে যদি প্রবেশ করে যায় তো এরা নিজের ক্ষমতা সেটাকে সরিয়ে ফেলতে পারে, এরা সরিয়ে ফেলতে পারে না। ঠিক আছে, এইটা আবার বলতে পারে নির্দিষ্ট কক্ষপথ। কি বলবা? এদের নির্দিষ্ট একটি কক্ষপথ আছে, এরা অন্য কারো কক্ষপথে প্রবেশ করে না। এরা যে কারো, এদের যে কারো কক্ষপথ হচ্ছে এদের কক্ষপথ। সোচ কি কেন থাকে এরকম। তো বামন গ্রহের মধ্যে প্লুটো, ভলকান সবচেয়ে গুরুত্বপূর্ণ না, ঠিক আছে, বাকি অতটা ইম্পর্টেন্ট না। আমরা আদৌ জানি না যে এর পরেও আর কি কি আছে না বা থাকতে পারে বা ইত্যাদি। ধীরে ধীরে পরীক্ষা চলছে। এই সমস্ত তথ্যগুলো কারা দিয়েছে? নাকি 2006 সালের IAU সংস্থাটা দিয়েছে, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। এদিকে আমার দিকে ফোকাস করো। অ্যাস্ট্রোনমিক্যাল জিনিসটা কি? জ্যোতিষ চর্চা। ভালো করে খেয়াল করো, এটাকে বলে নক্ষত্র। বিজ্ঞানের সাথে পুরো চর্চা কি জ্যোতিষ চর্চা বলা হয় না? আসছে, আমি জানি না ওটা, ঠিক আছে, হতে পারে। দেখো, এটা হচ্ছে নক্ষত্র, এরা হচ্ছে গ্রহ, আর এই যে গোল গোল গুলো দেখছি এগুলো উপগ্রহ। এদের পাশাপাশি গ্রহাণু আছে, বেশ কিছু উল্কাপিণ্ড আছে, এরাও কিন্তু সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। তো সূর্যকে নক্ষত্র বললাম, বুধকে বললাম গ্রহ, চাঁদকে বললাম উপগ্রহ। এই যে গ্রহ, উপগ্রহ, নক্ষত্র সব, এই সব কিছু কোথায় আছে? মহাকাশের মধ্যে আছে। তো মহাকাশে নক্ষত্র থাক, গ্রহ থাক, উপগ্রহ থাক, এদের সবাইকে একত্রে একটা নাম দেওয়া হয়েছে, জ্যোতিষ্ক। কি নাম দেওয়া হয়েছে বাবু?
জ্যোতিষ্ক। জ্যোতিষ্ক ক্লিয়ার? তো মহাকাশের জ্যোতিষ্কদের নিয়ে যারা রিসার্চ করে, পরীক্ষা নিরীক্ষা করে, তাদেরকে আমরা বলি জ্যোতিষ্ক বলেন, জ্যোতিষী। দেখবা কেউ কেউ বলবে ওর তো শনির দোষ চলছে, ওর তো শুক্রটা ওই অবস্থানে আছে, ওর বুধের সমস্যা আছে, ওর তো মঙ্গলের দশটা কাটাতে হবে, নাহলে ওর অবস্থা খারাপ আছে। কত কত সমস্যা, মানে গ্রহদের অবস্থান দেখে সব পরীক্ষা করে নিতে পারে। এরা যারা রিসার্চ করতে পারে তাদেরকে বলছে জ্যোতিষী। তো জ্যোতিষ্ক নিয়ে যারা রিসার্চ করছে তাদেরকে আমরা জ্যোতিষী বলতে পারি। এটাই হচ্ছে অ্যাস্ট্রোনমিক। তো ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন যারা মহাকাশের গ্রহ নক্ষত্র ইত্যাদি সমস্ত রকম জ্যোতিষ্কগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে বৈজ্ঞানিক ভিত্তিতে, সেই রকম একটি সংস্থা হচ্ছে IAU। তাহলে এই সমস্ত তথ্যগুলো কিন্তু দিয়েছে। ক্লিয়ার? সমস্ত তথ্য তারাই আমাদেরকে দিয়েছে। এবার ভালো করে মন দিয়ে শুনবা। এই যে কুলীন গ্রহ, ভালো করে খেয়াল করবা, এদের মধ্যে আমি 4টা করে ভাগ ডিভাইডেড করেছি। যে বুঝতে পারবে সে বুঝে যাবে। 4টাকে কাছে রেখেছি, 4টাকে দূরে রেখেছি। যে তোমার সবচেয়ে কাছে আছে তাকে তুমি বলো আমার অন্তরের মানুষ। ছোট বাচ্চাগুলোকে না বাবা মা খুব বেশি কোলে নিতে পারে। যে একটু বড় তাকে বলে তুই হাট, নিচে থেকে হাট, কথা কথা হাট, চুলকাও তুমি কথা মন দিয়ে শোনো এখানে। আর বাপরে চুল টুল ফেলে দিয়ে চলে যাবে। শোনো মন দিয়ে শোনো। এখন কথা হলো, ছোটগুলোকে মায়েরা খুব কোলে রাখে, হৃদয়ের কাছে টেনে রাখে। হৃদয়ের আরেক নাম অন্তর, অন্তস্থ। আরেকটাকে থাকে একটু বাইরে, বহিস্থ। তো এই 4টা, এই যে 8টা আছে কুলীন গ্রহ, এই কুলীন গ্রহের মধ্যে এই যে প্রথম 4টা 1 2 3 4 এদেরকে বলা হয় অন্তঃস্থ। অন্তঃস্থ বলতে নাই, দেখো অ দন্ত নয়ে ত, তারপরে বিসর্গ, তারপরে দন্ত সয়ে থ, অন্তঃস্থ। তাহলে পরের যে 7টা আছে, 7টা, এই 7টাকে কি বলবো? বহিস্থ নয়, বহিস্থ। আর বিসর্গ আছে না, বহিস্থ। তাহলে অন্তঃস্থ, বহিস্থ। ঠিক আছে? তাহলে অন্তঃস্থ গ্রহ কাক কয়? কাক কয় আকারে যারা ছোট এবং সূর্যের সবচেয়ে কাছে আছে তাদেরকে বলে অন্তঃস্থ গ্রহ। যেমন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। 4টা। বহিস্থ গ্রহ কাকে বলে? তাহলে যারা আকারে বড় এবং সূর্য থেকে অনেক দূরে আছে, অনেক দূরে, এগুলোকে বলে বহিস্থ। বাহিরে রেখেছে, বড় হয়ে গেছে না, বাবা মাকে যদি করে দিয়েছে যাও তুমি হোস্টেলে গিয়ে থাকবা, আর সত্যগুলোকে কোলে কোলে রেখেছে। তাই অন্তঃস্থ আর বহিস্থ। হ্যাঁ, তো এদের কি কি উদাহরণ? বৃহস্পতি, বৃহস্পতি, আবার কেউ বলে বৃহস্পতি, বৃহস্পতি। কতটা প্রবলেম আছে। বৃহস্পতি বলে কোনো কিছু আছে বলো? হ্যাঁ, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এই 4টা হচ্ছে কি বহিস্থ গ্রহ, তাই না? শোনা বলো। এবার জানো আমাদের যে পৃথিবী আছে না, পৃথিবী না দেখো না পৃথিবী জানো, মহাকাশ থেকে যখন ছবি তোলা হয় না, এই ধরো এখান থেকে আমরা একটা কৃত্রিম উপরে সাত কবে করে দিলাম বাইরে, আর দাঁড় করে দিলাম, এখান থেকে ট্রিং ট্রিং করে ছবি নিচ্ছে। পৃথিবীর ছবি নিচ্ছে জানো কে? কৃত্রিম উপগ্রহ নিচ্ছে।
না নিতে গিয়ে না ছবি আসছে পৃথিবী কেমন জানো, কোথাও কোথাও এই যে ধরো আমি এখন এই পৃথিবীটাকে এটাকে মুছছি, আমি কি করছি মুছছি, হ্যাঁ আপনাকে দেখে দয়া লাগছে। দয়া বুড়ি স্যারকে মনে ছোটবেলা এই যে গানটা ছিল না, দিছিল। দয়াবতী দরদি স্যার বলেন বলেন। পুরনো ছিল। স্যার বলেন। তো দেখো যখন তুমি যখন পড়বে না মরে পায়ের চিহ্ন, নেক্সট আছে কোথাও কোথাও না সবুজ দেখা যায় এমনি করে, তো সবুজ কিসের প্রতীক শোনা? ঘাস, ঘাস দেখছে মহাকাশ থেকে গাটা কোথাকার, গাছপালা, অরণ্য, বনভূমি। তো পৃথিবীতে তুমি যখন দেখবে না এইরকম, তো এটা যদিও ওই কারণে তৈরি নাই কালারগুলো, এমনি অন্য কারণে কালারগুলো দেওয়া আছে, তো দেখবে পৃথিবীটার বেশ কিছু জায়গায় সবুজ সবুজ রঙের ছোপ দেখতে পাবা, পাচ্ছ না? হ্যাঁ, তো বুঝে যাবে সেটা বনভূমি, যদিও এটা অরিজিনাল না, এটা এমনি রং দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি মহাকাশ থেকে যখন ছবি তোলা যায় না, তো পৃথিবীটার মধ্যে কোথাও কোথাও খুব সবুজ 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 দাগ, তো সবুজটা কিসের? বনভূমি, কিন্তু খুব কম। আরেকটা কি হয় জানো, কোথাও ধূসর মাটি 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 হয়ে আছে, মানে এটা কি সমভূমি, মালভূমি, পার্বত্য অঞ্চল, মরুভূমি, এগুলো সবই হচ্ছে ধূসর রঙের। কি রঙের বাবু? গ্রে, ধূসর রং। আবার কি জানো তুমি, দুটো মেরু, একটা আছে উত্তর, একটা হচ্ছে দক্ষিণ, এই দুই জগতে না বরফ জমে আছে, আর বরফের রং হয় লাল। সাদা। হ্যাঁ তুমি বলে গাধা। দেখো তার মানে পৃথিবীর কোথাও কোথাও দেখা যায় সবুজ, কারণ বনভূমির জন্য, কোথাও কোথাও দেখা যায় ধূসর রং। কেন ধূসর রং কেন দেখা যায়? পর্বত, মালভূমি, সমভূমি বিভিন্ন অঞ্চল আছে, তাহলে কি হলো? ধূসর। আবার কোথাও এই যে উত্তর মেরু আর দক্ষিণ মেরু, দুই জায়গাতে সাদা জমি আছে, সাদা বরফ, তাই সাদা রং দেখা যায়। কিন্তু বাকি জায়গাগুলোতে কি ঘন্টা থাকছে? ওখানে ঘন্টা দেখা যাচ্ছে? পৃথিবীর 4 ভাগের 3 ভাগটাই জল আছে, 3 ভাগ জল, প্রায় 100 এর মধ্যে প্রায় 71% কত? জল। 71% জল, মানে 71%। ঠুকিয়ে দিয়ে ছেড়ে দেবো গাধা কথা। 71%ই কি আছে? 71% জল আছে, জল। আর জলের রং নীল। তুমি জানো জলের কোনো রং নাই দাদা, সত্যি গো জলের রং নাই, কিন্তু জল যে অঞ্চলের উপর দিয়ে যায় সেই অঞ্চলে যে খনিজ পদার্থ সেটার সাথে মিক্সিং হয়ে যায়, রাসায়নিক বিক্রিয়া। তাই এক্সাম্পল দি, এই হলো কি আমাদের সীতামা, হইল সীতামাকে আমরা বললাম জল, পানি, স্বচ্ছ পানি। আর এইটা হলো গিয়ে দুধ, এইটা হলো গিয়ে কাদা। জলের বক্তব্য হলো আমি জলই আছি, কিন্তু আমি দুধের সাথে মিশলে দুধ হইয়া যাব, আর কাদার সাথে মিশলে কাদা হইয়া যাব। হ্যাঁ, আর জলের বৈশিষ্ট্য সে তো বর্ণহীন, কিন্তু যেটার সাথে মিক্সিং হচ্ছে সেটার রংটা সে ধারণ করে নিবে। এর থেকেও আরো উঁচু ক্লাস উঠবে বা ক্লাস 10 এর ফিজিক্স পড়বা, তখন তোমরা আলো বলে একটা অধ্যায় আছে, আলো। তো আলো অধ্যায় তোমরা দেখতে পাবা সূর্যের যে আলোটা সেটা সাদা রং। হ্যাঁ সাদা, তুমি বড্ড গাধা। সাদা রং, কিন্তু সাদা রং এটা মাঝে মাঝে কি হয়, মাঝে নয়, এই সাদা রঙের ভেতরে 7টা রং আছে। কি করে বোঝা যায়? বৃষ্টি হতে গেলে আকাশে দেখা যায় রংধনু বা রামধনু, যে যেটা বলে 7টা রং ভেঙে যায়, ঠিক আছে। আরো হয় প্রিজমের মধ্যে দিয়ে দেখা যায়, প্রিজমের মধ্যে কাচের বা স্ল্যাব গুলো থাকে, হ্যাঁ গোল, এবং সেটার মধ্যে আলোটা যখন সাদা রঙের আলো তুমি ফেলবা, দেখবে চারদিকে বিভিন্ন ধরনের রং দেখা যাচ্ছে, ঠিক আছে। এই প্রিজমের মধ্যে দিয়ে আমরা সাদা রঙকে ভাঙতে পারি। তো বিভিন্ন কারণবশত পৃথিবীর জলের যে রং সেটা হচ্ছে গিয়ে নীল দেখা যায় মহাকাশ থেকে, যখন ছবি তোলা হয় তখন সেটা দেখা যায় চারদিকে নীল হয়েছে। ভালো করে এবার গ্লোবটা দেখো, নীলের পরিমাণ সবচেয়ে বেশি লাগছে না? তাহলে এই পৃথিবীকে কি কোন গ্রহ বলা যেতে পারে?
নীল গ্রহ। তাই জন্য পৃথিবীর আরেক নাম হলো নীল গ্রহ। নীল গ্রহ। এইবার মঙ্গলে কি আছে? মঙ্গলের যে ভূমির যে প্রকৃতি, হ্যাঁ বলো 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 বলো, কিছু বলছিলা বলো। বলছি মঙ্গল লাল রঙের দেখতে না? হ্যাঁ ওটাই। তো এই যে বিভিন্ন ধরনের অক্সাইডের পরিমাণ, সেখানকার ভূমিতে যে বিভিন্ন ধরনের অক্সাইডগুলো, যে লৌহ মিশ্রিত যে অক্সাইডগুলো, সেগুলো থাকার কারণে দূর থেকে ওই মঙ্গল গ্রহের যে রংটা পাওয়া যায় সেটা হচ্ছে লাল। তাহলে তোমার কোশ্চেন আসবে, নীল গ্রহ কাকে বলে? লাল গ্রহ কাকে বলে? মঙ্গলকে বলা হয়, তাই না? লাল গ্রহ। তবে তোমাকে আসবে না লাল গ্রহ কেন বলে, এটা আসবে না সাধারণত। তোমার আসবে নীল গ্রহ কেন বলে। তোমাকে বলতে হবে পৃথিবীর থেকে, মহাকাশ থেকে যখন পৃথিবীর ছবি তোলা হয় তখন দেখা যায় যে পৃথিবীর সেই ছবিতে সবুজ রঙের অনেক ছোপ দেখা যায়। সেই সবুজ রঙগুলো আসলে বনভূমিকে বোঝায়, হলো, আর বা বনভূমির প্রতীক বলতে পারো। তারপরে আবার কোথাও কোথাও দেখা যায় ধূসর। তো ধূসরটা কিসের? পর্বত, মালভূমি, সমভূমি, মরুভূমি, ধূসর। আবার দুই মেরু অঞ্চলে, সুমেরু আর কুমেরু, দুই মেরু অঞ্চলে বরফ জমে থাকায় সাদা দেখায়, কিন্তু অধিকাংশ জায়গাতে নীল দেখায়। এগুলো আসলে জলের প্রতীক, জলের বর্ণ। কারণ পৃথিবীর অধিকাংশ জায়গা জুড়ে জল আছে, প্রায় 71% জায়গা জুড়ে আছে জল। তাই সেটা জলের বর্ণ অনুযায়ী সেটা কি? নীল গ্রহ হচ্ছে পৃথিবী। ক্লিয়ার আছে কনসেপ্ট? কোথাও অসুবিধা? হ্যাঁ, ব্যাস এইটুকুই তোমাদের আজকের জন্য, এইটুকু। ঠিক আছে, আর কোনো কোশ্চেন তো দেখছি না আমি। কুলীন গ্রহ, বামন গ্রহ, অন্তস্থ গ্রহের সংজ্ঞাটা কি বললাম? অন্তস্থ গ্রহের সংজ্ঞা কি কি বললাম বলো তো? বলো বাবু। একটা হচ্ছে সূর্যের নিকটে, সূর্যের খুব নিকটে, তাহলে অন্তঃস্থ আর বহিঃস্থের মধ্যে পার্থক্য হয়ে যাবে। সূর্যের নিকটে আছে প্লাস আর কি কমা, আর এরা খুব আকারে ছোট, ঠিক আছে। এবং আরেকটা বলতে পারো উপগ্রহ সংখ্যা কম আছে, কিন্তু উপগ্রহ, হ্যাঁ উপগ্রহ সংখ্যা কম। ক্লিয়ার? আর এইগুলো ঠিক অপোজিট কথা, হয়ে গেল শেষ। দেখো এই হচ্ছে তোমাদের ভূগোলের প্রথম অধ্যায়ের ছোট্ট কনসেপ্ট। কারণ বেশ কয়েকটা কনসেপ্ট বাকি আছে, কয়েকটা প্রমাণ আছে, পরীক্ষা আছে, পৃথিবীটা কেমন দেখতে ইত্যাদি, এই ধরনের পরীক্ষাগুলো প্রমাণ আছে, মোটামুটি ছোট্ট ছোট্ট। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ডে। টাটা। হ্যাঁ বলো। আসছি, ব্ল্যাক হোল প্রসঙ্গটা দেরি আছে, এখন কিন্তু বুঝতে পারেন, এর পরের দিন আমি বুঝে দেবো। যখন ছায়াপথ বা গ্যালাক্সি বুঝাবো তখন ব্ল্যাক হোল বা সেই কৃষ্ণ গহ্বর সম্পর্কে জানিয়ে দেবো। ক্লিয়ার আছে? আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা জিনিস তুমি ছোট্ট করে মনে রাখো, এই যে সূর্য না, আমরা তো সূর্যের আমাদের কাছাকাছি সূর্য আছে, সূর্য ছাড়াও আর কোন নক্ষত্র সবচেয়ে কাছে আছে? সেই নক্ষত্রটাকে আমরা এইখানে ধরে রাখলাম। হ্যাঁ, তাহলে আমাদের মানে পৃথিবী থেকে সবচেয়ে কাছের নক্ষত্র হচ্ছে, পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র সূর্য, ঠিক আছে, যেটা প্রায় 15 কোটি কিলোমিটার দূরে আছে। পৃথিবী থেকে পৃথিবীর যে চাঁদ উপগ্রহ তার দূরত্ব 3,84,000 কিলোমিটার। এইবার পৃথিবী থেকে সূর্য বাদ দিয়েও আর কোন নক্ষত্র সবচেয়ে কাছে? এই যে রাতের আকাশে অনেক অনেক স্টার আছে, অনেক অনেক তারা আছে, নক্ষত্র আছে। কোন তারা বা কোন নক্ষত্রটা সবচেয়ে কাছে আছে সূর্যের পরই যার অবস্থান? তার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। প্রক্সিমা সেন্টাউরি। ক্লিয়ার? কোনো অসুবিধা? স্যার এই নামগুলোকে মানে যারা রিসার্চ করেছিল ওরাই দিয়েছিল? হ্যাঁ, কার নাম দিবে? ভগবান এসে বলে দিবে না গ্রহগুলোতে ঝুলছে নাম? আসলাম, টাটা, বাই বাই।